এবারে একটা ভিডিও ক্লাসের প্রয়োজনীয়তা অনুভব করলাম বিজনেস স্টাডিজের একটা চ্যাপ্টার বিজনেস সার্ভিসের ওপর, মানে যেটাকে বলা হচ্ছে পরিষেবা। তো এখন তো পরিষেবা মানে এই সার্ভিস ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট জায়গা আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে কি, যে আমরা বাড়িতে বসেই টাকা পয়সা পেমেন্ট করে দিচ্ছি, আমরা বাড়িতে বসেই টাকা পয়সা পেয়ে যাচ্ছি, তারপরে ধর সমস্ত কিছুই মানে পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এসছে। কেন? তার কারণটা হচ্ছে যে সব জায়গাতে পরিষেবাটা এত ইম্পর্টেন্ট আকার ধারণ করেছে। তাই আমি বাংলা এবং ইংরেজি দুটো বইতেই কি করব, ইম্পর্টেন্ট জায়গাগুলো তাকিয়ে দেবো, সেগুলো দেখবার চেষ্টা করবি। তবে একটা কথা বলি, বাংলা বইয়ের চাইতে ইংরেজি বইতে কিছু বেশি ইনফরমেশান আছে। তার কারণ এই বইগুলো তো সব টিভি নাম্বারের বই, মানে কাউন্সিল এগুলো দেখে, তাই এগুলো বাংলা বই থেকে বাদ করা আছে, কিন্তু ইংরেজি বইতে সেগুলো অ্যাপ্রুভড হয়েছিল। তো আমি অথরের সাথে কথা বলেই তোদের কথাটা জানাচ্ছি। তাহলে আমাদের পরিষেবার মধ্যে কারা পড়ে? পরিষেবার মধ্যে পড়ে হচ্ছে ব্যাংক, পরিবহন, বীমা, তারপরে কমিউনিকেশন, তারপরে হচ্ছে গুদামজাতকরণ। এগুলো ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যদি বলি যে পরিষেবা বলতে কি বোঝায়, পরিষেবা কিন্তু বেসিক্যালি কি বলছে যে মানে সেটাকে দেখা যায় না। তার ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাংকিং পরিষেবা, এই যে অনলাইন পেমেন্ট, এগুলো কি দেখা যায়? এগুলো নিজে নিজেই হয়ে যায়, কিন্তু শনাক্ত করা যায়, মানে আইডেন্টিফাই করা যায়। এবার যদি আমি বলি যে সমাজ সেবা সেবা কত ধরনের হতে পারে? অনেক ধরনের হতে পারে। সমাজ সেবা হতে পারে, ব্যক্তিগত পরিষেবা হতে পারে, কারবারি পরিষেবা হতে পারে, সুষ্ঠুভাবে কারবার চালিয়ে। এই যেমন ধর ব্লিঙ্কিট তৈরি হয়েছে, এই যেমন ধর ফ্লিপকার্ট তৈরি হয়েছে, এগুলো তো একটা বিজনেস, বাড়িতে এসে মাল পৌঁছে দিচ্ছে। তেমনিভাবে ব্যাংকিং সেবাও এখন সাংঘাতিক আকার ধারণ করেছে। ব্যাংক বাড়িতে এসে বিগ বিগ অ্যামাউন্টের যারা ব্যাংকের কাস্টমার, তারা বাড়িতে এসে টাকা নিয়ে যাচ্ছে জমা করবার জন্য। বীমার ক্ষেত্রেও তাই। তাহলে এই হচ্ছে মোটামুটি কারবারি পরিষেবা বা শুধু পরিষেবার ধরন। কারবারি পরিষেবা নয়, পরিষেবার ধরন। এবারে আসছি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, যার নাম হচ্ছে ব্যাংক। ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাংক কথাটা না উৎপত্তি হয়েছে ব্যাংক কো থেকে। মানে আমি ওই যে বললাম 3 দশক তো হয়ে গেল পড়াচ্ছি, তা এটা আমি অনেকদিন আগে পড়াতাম যে কীরকম জানিস, পার্কে, সম্ভবত রোম না কোথায় পড়েছিলাম, পার্কে বসে একদল লোক আড্ডা দিত। তারপরে ওরা ঠিক করলো যে ওরা পয়সা জমাতে শুরু করবে, একজনকে দায়িত্ব দিল। এইভাবেই ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। গল্পটা আরো বড়, এখন এখানে বলে সময় নষ্ট করছি না। ব্যাংকের কাজ কি? মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করা, বলে ডিপোজিট করো, সেই ডিপোজিটের অর্থ লোন হিসেবে মানুষকে দেওয়া। এবার বিভিন্ন রকমের ব্যাংক আছে। মূলত যে ব্যাংকের কথা আগে বলবো, ব্যাংক হচ্ছে 2 ধরনের কথা আগে বলি। সেটা হচ্ছে যে একটা শিডিউল ব্যাংক আর একটা হচ্ছে নন শিডিউল ব্যাংক। আমাদের ভারতবর্ষের ব্যাংকের সবচেয়ে বড় ব্যাংকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে সরকারের ব্যাংক, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। আমরা চারিধারে যে ব্যাংক দেখি, অর্থাৎ আমরা যে সমস্ত ব্যাংকে যাই, সেই সমস্ত ব্যাংকগুলো কিন্তু সব বাণিজ্যিক ব্যাংক, মানে সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। যেমন ধর স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC ব্যাংক, তারপরে যেমন ধর অ্যাক্সিস ব্যাংক, এগুলো সমস্তই হচ্ছে আমার বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। আমরা কিন্তু রিজার্ভ ব্যাংকের কোনোদিন যেতে পারি না। রিজার্ভ ব্যাংক সরকারের ব্যাংক, ও সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। যে সমস্ত ব্যাংক রিজার্ভ ব্যাংকের আওতাভুক্ত তাকে বলা হয় হচ্ছে শিডিউল্ড ব্যাংক বা তপশিলিভুক্ত ব্যাংক। আর যে সমস্ত ব্যাংক রিজার্ভ ব্যাংকের আওতাভুক্ত নয়, তারা হচ্ছে অতপশিলিভুক্ত ব্যাংক। এখন ভারতবর্ষের খুব কম ব্যাংকই আছে, প্রায় নেই বললেই চলে, যারা তপশিলিভুক্ত ব্যাংক নয়। ধর আমি একটা বাড়িতে মানে বিশ্বাসের, মানুষের আস্থা ভজন হয়ে একটা ব্যাংকিং ব্যবসার জন্ম দিলাম। ঠিক যেভাবে আমি লোকের কাছ থেকে আমানত নিলাম, টাকা খাটালাম, তাহলে আমার পক্ষে তো এক্ষুনি রিজার্ভ ব্যাংকের মানে অ্যাফিলিয়েশন পাওয়া বা রিজার্ভ ব্যাংকের আওতায় আসা সম্ভব নয়। তাহলে এই ধরনের যখন ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে অতপশিলিভুক্ত ব্যাংক। এটা হচ্ছে মূল জায়গা। এর পরবর্তীতে আমরা যে জায়গাটা পাবো সেটা হচ্ছে কি, যে বিভিন্ন ধরনের ব্যাংক দেখবো। কিরকম? যেমন পড়লেই তোরা দেখতে পাবি, আমি দাগিয়ে দিয়েছি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ক্ষেত্রের ব্যাংক, বিদেশি ব্যাংক, সমবায় ব্যাংক। এর মধ্যে দুটো ব্যাংকের নাম না বললেই নয়, সেটা হচ্ছে একটা নাবার্ড আর একটা হচ্ছে এক্সিম ব্যাংক। নাবার্ড মানে হচ্ছে কি, যে এটাকে বাংলায় বলা হয় কৃষি ক্ষেত্রের ব্যাংক। দেখবি এটা
টোটালটা লেখা আছে, এমসিকিউতে আসতে পারে। ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, NABARD, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে NABARD। তা NABARD হচ্ছে কৃষিক্ষেত্রের ব্যাংক। তাহলে কৃষিক্ষেত্রের ব্যাংক হচ্ছে কৃষকদের সাহায্য করে, কৃষিক্ষেত্রে লোন দেয়, এই সমস্ত ব্যাপারগুলো করে। আর এক্সিম ব্যাংক হচ্ছে, এটা মূলত মানে ফরেন ট্রেড, মানে আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানির জন্যে যে টাকা পয়সা লাগে, আমদানি রপ্তানির ক্ষেত্রে কি হয় যে কারেন্সির চেঞ্জেস করতে হয়। কারেন্সি মানে কি, আজকে আমি এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আজকে যখন আমি একটা পেমেন্ট করব লন্ডনে, সেই লন্ডনে পেমেন্ট করতে গেলে আমাকে তো রুপিসে পেমেন্ট করলে হবে না, কারেন্সি কনভার্ট করতে হবে। এটা আমাকে এই এক্সিম ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে রপ্তানি আমদানি ব্যয়। আমি সব দাগিয়েছি। তারপরে আমরা এখানে দেখব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বিরাট আছে, ওটা এখন আমরা পরবর্তী সময় দেখি। আর একটা যেটা দেখব সেটা হচ্ছে এই দুটো জিনিস দিয়ে আমি আজকের এই আলোচনাটাকে শেষ করব, এবং তোদের সাথে মিট করবার আগে এই বিজনেস স্টাডিজের ভিডিও আর আপাতত করব না, আবার সাক্ষাতে যা হওয়ার হবে। আমরা যেটা দেখব, তো আমি প্রথমেই কি বলেছিলাম যে ব্যাংক আমানত গ্রহণ করে। তাহলে ব্যাংক এই যে আমানত গ্রহণ করে বিভিন্ন, তাহলে আমানত গ্রহণ করে মানে কি, এবার আমি আমার নামে অ্যাকাউন্ট খুলবো, আরেকজনের নামে অ্যাকাউন্ট খুলবে, এর অ্যাকাউন্টে ওর টাকা, তার অ্যাকাউন্টে তার টাকা, এটা তো হতে পারে না। তাহলে সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে ব্যাংক যে আমানত খুলবে, আমানত খোলবার ক্ষেত্রে ব্যাংক প্রথম যে আমানত হিসাবটা খোলে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, সঞ্চয়ী আমানত হিসাব, যেটা আমরা সবাই দেখতে পাই। আমাদের সাধারণ মানুষের যে ব্যাংকে গিয়ে যখন আমাদের রোজগার থেকে যে টাকাটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলি, সেই টাকাটাকে বলা, সেই অ্যাকাউন্টকে বলা হয় সঞ্চয়ী আমানত হিসাব। এখানে সুদের পরিমাণ খুব কম, কি করতে হয় 3.5 থেকে 5% মতন সুদ পাওয়া যায়। আর আমি যদি চেক ফেসিলিটি নিতে পারি তাহলে 1000 টাকা রাখতে হয়, আর চেক না থাকলে 500 টাকা রাখতে হয়। কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কি হয়, কোনো ব্যাংকে 4, কোনো ব্যাংকে 6, এর বেশি কিন্তু ট্রানজ্যাকশান ব্যাংকে করা যায় না। এরপর থেকে যদি আমি ট্রানজ্যাকশান করি, মানে ব্যাংকে গিয়ে যদি ট্রানজ্যাকশান করি, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এবার ধর যারা ব্যবসাদার, তাহলে দেখা যাচ্ছে দিনে 2বার যাচ্ছে, 2বার টাকা তুলছে, 2বার টাকা জমা করছে, তাহলে তো তাদের লক্ষ লক্ষ টাকা তাহলে কেটে নেবে, তাই না? তাহলে তাদের জন্য যে অ্যাকাউন্টটা শুরু হয় তার নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের বাংলা কথা হচ্ছে চলতি আমানত হিসাব, ঠিক আছে? তা কারেন্ট অ্যাকাউন্টে আমরা কি দেখতে পাই, কারেন্ট অ্যাকাউন্টে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, যে মিনিমাম 5000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলে, এখানে কোনো সুদ তো পাওয়া যায় না, উল্টে কিছু টাকা কেটে নেয়। তার বিনিময়ে ব্যাংক তোকে যতবার খুশি তুই ব্যাংকে গিয়ে ট্রানজ্যাকশান কর, সেক্ষেত্রে ব্যাংক তোকে কিছু বলবে না। আপাতত আমি এটুকুই দিলাম। আপাতত বাংলা বইটা দাগিয়ে পাঠাচ্ছি। আমি একটু বেরোবো এখন, তো ইংরেজি বইটা আমি বিকেলবেলা পোস্ট করে দেবো, কেমন? ভালো করে এটা শুনিস, বইটা পড়িস, তারপরে আমরা এমসিকিউ নিয়ে ভাববার চেষ্টা করব।